নমস্কার। কবিতা পাঠের ক্লাসে এখন কবিতা পড়ব লিখি শব্দ লিখি ছায়াপথ এই নামের একটি নতুন কবিতার বই থেকে সদ্য প্রকাশিত জানুয়ারি 2025। কবির নাম কাকলি মান্না। পরম্পরা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। এই হলো বইটির পরিচিতি। কাকলি মান্না বেশ কিছুদিন যাবৎ কবিতা লিখছেন। একটা কবিতায় তার একটা ভিন্ন স্বর গড়ে ওঠার সম্ভাব্য ক্ষেত্র রয়েছে। তিনি সেই চেষ্টার মধ্যে আছেন। তাকে আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। এই বই থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতা প্রেক্ষাপট। এক মুঠো আলোয় ভর করে অন্ধ রোজ কবিতা দেখে। শব্দরা অলঙ্কারে সাজছে, শব্দের তীক্ষ্ণ চোখ সব সরু গলি বড় রাস্তায় এসে মিশেছে। শীতকাতুরে সেঁকে নিচ্ছে উত্তাপের হাত, নিভু আঁচে ভাতের গন্ধ ছড়াচ্ছে ওম। সাঁকোটা স্থবির জুড়ছে যাপন, সাঁকোটা স্থবির জুড়ছে যাপন। প্রেক্ষিত পেরিয়ে যাচ্ছে অনুভূতির যন্ত্রণা, শব্দের ঘ্রাণ ছুঁয়েছে কালের সীমা। কবিতা সময়ের বৃত্ত প্রেক্ষাপট জুড়ে। এই হলো হয়তো কবি কাকলি মান্নার কবিতা জীবনের প্রেক্ষাপট বা তার কবিতার প্রেক্ষাপট বা তার এই বইটিতে যে সমস্ত কবিতা আছে তার প্রেক্ষাপট। যেমনই হোক, যেন বৃষ্টি পড়ছে। সন্ধ্যা নৈঃশব্দে ডুবে থাকলে মনে হয় কোথাও কি যেন শেষ হয়ে যাচ্ছে। নৌকা অপেক্ষায় আছে জোয়ারের, মাঝি তুলে নিচ্ছে যা কিছু অদেয়। দুই পার ভেসে যায় বেদনায়, যেন বিদায়ক্ষণে তুমুল বৃষ্টি ইশারার ছবি তুলে রাখছে। ইমন কল্যাণ রাগে গাইছে বাতাস, ইনবক্সে ভরে ওঠে। নীল আলো জানিয়ে দেয় ফুরায়নি প্রাণটা। শুধু একবার তুমি ফিরে এলে আলো খুঁজে পাই। অন্ধ ছাড়া আর কার আছে বলো এমন দেখার তৃষ্ণা। সব দেখা কি অন্ধের চোখ দিয়েই হচ্ছে? জ্যোৎস্না আর চাঁদের নৌকা সব চলে যাওয়ার পাশেই অন্ধকার উজ্জ্বল হয়ে ওঠে। মথিত হয় হৃদয়। বুকের ভিতর ফালা ফালা হয় আগুন। বুকের ভিতর ফালা ফালা হয় আগুন। স্তব্ধ হয়েছে যে সময়, সে কি তবে আন্দোলিত হবে না আর? পুড়ে যায় বর্ষার গান, জ্যোৎস্না আর চাঁদের নৌকা। শব্দ নয়, অনুভূতিরা ছুঁয়ে যায় চুপি চুপি। চুপ করে থাকা স্তব্ধতায় এমনই এক শোরগোল। চারদিকে অখণ্ড নীরবতা, শুধু বাতাস কথা বলে কিশোরীর মতো। মানব জমিন ভিজে যায় কান্না রেখায়। রাত পেরোনো আলো। এভাবেই ক্ষীণ হয়ে আসে নাগরিক আলো। যোগাযোগ ফুরিয়ে এলে বুদ্ধ পূর্ণিমাতে চাঁদের কলঙ্ক নিয়ে বসে আলোচনা সভা। রেডিওতে পথ দুর্ঘটনার ছবি ঝুলিয়ে
বয়ে যায় দমকা হাওয়া, ধ্বংসের পরও কিছু রাস্তা সচল থাকে। বাড়তে থাকে শ্মশান যাত্রীর ঋণ, স্বপ্নের উড়ান পেরিয়ে যায় রাতের করিডোর, পোষা বেড়ালের পায়ে ফিরে আসে ভোর। পড়ছি কাকলি মান্নার কবিতা ঘুম এঁকে রাখি। সব অন্ধকার রাত হয়ে উঠলে আমি জেগে উঠি। আমি অনন্ত সময় জেগে আছি ঘুমকে দেখব বলে। আমি পড়তে পড়তে দেখি, দেখার ভেতর দেখি, দেখা শেষ হলে অপেক্ষা করি। অপেক্ষা এক নেতিবাচক শব্দ, যেন দীর্ঘ ব্যথার অনুশীলন। নক্ষত্রের আলো জানালার গ্রীবা ছুঁয়ে আমাকে লক্ষ্য রাখে। এখনো অনেকগুলো অক্ষর জন্ম বাকি, ক্লান্ত নোটবুকের পাতায় ঘুম এঁকে রাখি। এই কবিতার একটা লাইন নিয়ে দু একটি কথা বলি। অপেক্ষা এক নেতিবাচক শব্দ, যেন দীর্ঘ ব্যথার অনুশীলন। কবি এই লাইনটির মধ্যে, এই পংক্তিটির মধ্যে পরস্পর দুই জাতীয় বক্তব্যকে, একটি নেতিবাচক এবং একটি ইতিবাচক, দুটি মনোভাবনাকে, দুটি মানসিকতাকে, দুটি চিন্তনকে পরস্পর মুখোমুখি এনে সংঘাত ঘটাতে চেয়েছেন কি? হয়তো সেখান থেকে নতুন কিছু প্রাপ্তির আশা ছিল। কারণ তিনি বলছেন অপেক্ষা এক নেতিবাচক শব্দ। সাধারণভাবে আমরা জানি যে অপেক্ষা এক ইতিবাচক শব্দ। যদি নেতিবাচক হয়ে যায় তাহলে আর কেউ অপেক্ষা করবে না। অপেক্ষা করছি মানেই আমার আশা আছে আমি একদিন না একদিন তার দেখা পাবো, আমি একদিন না একদিন যেটা চাইছি সেটা পাবো, আমি একদিন না একদিন গাইতে পারবো, আমি একদিন না একদিন লিখতে পারবো, আমি একদিন না একদিন শুনতে পাবো, দেখতে পাবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে অপেক্ষা নেতিবাচক শব্দ হলে আমাদের এই ভাবনা চিন্তা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। অপেক্ষা ইতিবাচক শব্দ বলেই আমার মনে হয়। উল্টো দিকে আবার দেখুন, লাইনের শেষ পংক্তিতে যেখানে আছে সেখানে বলছে যে দীর্ঘ ব্যথার অনুশীলন। এখন ব্যথা, যন্ত্রণা, এটা খানিকটা নাবাচকতা হতেই পারে, সবসময়ই যে হয় তা নয়। ব্যথা দীর্ঘ হলে দীর্ঘ কষ্টকর অনুভূতি হয়, কিন্তু সেই কষ্টকর অনুভূতিও যে সবসময় নাবাচক হয় তাও নয়। কিন্তু তখন সেটি যখন আবার অনুশীলন করা হয় তখন তার নাবাচকতা মোটেই থাকে না। কারণ আমি দীর্ঘ ব্যথার অনুশীলন করছি, আমি ব্যথাকে চাইছি। তিনি বলছেন না কে হয় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, সে কথা তিনি বলছেন না। তিনি বলছেন যে ব্যথার অনুশীলন করা হচ্ছে। অর্থাৎ অপেক্ষা এক নেতিবাচক শব্দ কিন্তু আর থাকছে না। এরকম একটা ভাবনা চিন্তা ফুটে উঠেছে এই লেখার মধ্য দিয়ে। আবার পরের লাইনে দেখুন, নক্ষত্র আলো জানালার গ্রীবা ছুঁয়ে আমাকে লক্ষ্য রাখে। নক্ষত্রের আলো, যে নক্ষত্র আমাদের থেকে বহু যোজন দূরে, বহু আলোকবর্ষ দূরে, সেই দূরবর্তী নক্ষত্র আমার প্রতি লক্ষ্য রাখছে বলে আমার বিশ্বাস, আমার ধারণা যে সেই নক্ষত্র আমার প্রতি লক্ষ্য রাখছে। তাই নোটবুকের পাতায়, ক্লান্ত নোটবুকের পাতায় ঘুম এঁকে রাখলেও সেই ঘুম কিন্তু আদপে অপেক্ষারই নামান্তর হবে, অর্থাৎ জেগে থাকারই নামান্তর হবে।
আবার একটি কবিতা, ওই অপেক্ষা প্রহর, দেখি তিনি সেখানে আবার কি বলছেন অপেক্ষার কথা। অনেকটা মৃদুস্বরে পেরিয়ে যাচ্ছে অপেক্ষার বিকেল, মুখচোরা বাতাস ছুটছে উলঙ্গ উঠোনময়, ঝিঝি ডাক লুটিয়ে যাচ্ছে অন্ধকারের পায়ে, দু একটা রাতচরা পাখি শীষ দেয় চেনা ডাক নামে। অনবরত বৃষ্টি পড়ছে, ভিজে উঠছে উঠোন, বাইরের রাস্তাঘাট, পুকুরে ঘাই মারছে পোষা মাছটি, সেই অযুত ইশারা ছুঁয়ে যায় নড়বড়ে সাঁকো, ভিজে ওঠে জল। অলিক সময় কেবল সম্ভাবনার কথা বলে চুপি চুপি। একদমই তাই, সম্পূর্ণটাতেই অপেক্ষার ইতিবাচকতা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। জল, রং ও ঠিকানা। ক্রমশ হারিয়ে ফেলছি আগুন, হঠাৎ বৃষ্টির সম্মোহন তপ্ত সময়ের শরীরে। হঠাৎ বৃষ্টির সম্মোহন তপ্ত সময়ের শরীরে। যে নৌকা ভেসে যাচ্ছে তার চোখে স্রোত, পাটাতনে ফেলে যাওয়া স্পর্শ, লাইট হাউসের আলোয় লুট হয় অন্ধকার। জলজ চুম্বন অস্থির করে তোলে মাছেদের ঠোঁট। জলজ চুম্বন অস্থির করে তোলে মাছেদের ঠোঁট। মন কি শরীরের দোসর তবে? কেন অনন্ত সময় সেলাই করে চলে দুঃখের স্বরলিপি? জীবন এক দীর্ঘ পথের নাম, ঠিকানা তার ব্যক্তিগত কবচ। মুক্তির খোঁজে কোনো এক চিত্রকর জল রঙে মিশিয়ে চলেছে মিথ। শুনছি নিভতে দিও না আগুন, কেউ একটা জ্বালিয়ে রাখছে ইচ্ছের অনন্ত হাতছানি, দূরে দূরে হারিয়ে যাচ্ছে নিজের ভেতর। নিজের ভেতর তো হারিয়ে যাওয়া মানে নিজের ভেতর প্রাপ্তি ঘটছে আর কি। এখন আমার মনে হয় এখন অনেকেই আমরা কবিতার পাণ্ডুলিপি আর হাতে লিখে বা প্রিন্ট করে পাঠাই না, আমরা কবিতার পাণ্ডুলিপি অনেকেই এখন মেল করে পাঠাই প্রকাশকের দপ্তরে। এখন যখন আমরা কবিতাগুলির টাইপ করছি, মেল বডিতেই হোক বা অন্য কোথাও, যখন আমরা টাইপ করছি তখন কবিতার লাইনগুলির যেখানে শেষ হচ্ছে, কবি যেখানে শেষ করতে চাইছেন, যেখানে তার শ্বাস বিশ্রাম চাইছে, যেখানে তার বক্তব্য খানিকটা সময় চাইছে একটি বক্তব্য থেকে আরেকটি বক্তব্যের মধ্যে, সেখানে এই সমস্ত জায়গায় লাইন সজ্জা, পংক্তি সজ্জা যেটা হওয়ার কথা, সেইটা অনেক সময় কবি যেমন চেয়েছেন তেমন হয়তো ছাপার অক্ষরে পাওয়া যায় না। আমি এরকম আরও একটি কারুর বই সম্প্রতি পড়েছিলাম, সেখানে আমি ওখানে দেখেছিলাম যে এই লাইন সজ্জা কখনো কখনো যেন কিছুটা ব্যাঘাত হচ্ছে বলে আমার মনে হচ্ছে পাঠক হিসাবে। হয়তো বা যখন এটাকে টাইপ করা হচ্ছিল, মেল বডিতেই হোক বা অন্য যেখানেই হোক, তখন যে এন্টারটা মারার কথা ছিল, সেই এন্টারটা সঠিকভাবে এন্টার না মারলে তখন পরপর দুটো লাইন একই পংক্তিতে চলে আসার সম্ভাবনা থাকে। যেমন আমি এই লাইনটা যদি পড়ি, জলজ চুম্বন অস্থির করে তোলে মাছেদের ঠোঁট, এখানে কোনো অসুবিধা নেই। জলজ চুম্বন অস্থির করে তোলে মাছেদের ঠোঁট, কোনো অস্পষ্টতা নেই। মন কি শরীরের দোসর তবে, কেন অনন্ত সময় সেলাই করে চলে দুঃখের স্বরলিপি। এটা গোটা একটা পংক্তি।
আমার কাছে এই গোটা পংক্তিটার মধ্যে আমার কোথাও অসঙ্গতি ঠেকেছে। আমার মনে হচ্ছে এখানে ওই পাণ্ডুলিপি পাঠানোর সময় কিছু সমস্যা হয়তো বা হয়ে থাকতে পারেন, সেটা কবি নিজে বলতে পারবেন। মন কি শরীরের দোসর, তবে কেন অনন্ত সময় সেলাই করে চলে দুঃখের স্বরলিপি। যদি আমি এভাবে পড়ি, এভাবে আমি পংক্তি সজ্জা করি, তাহলে আমার মনে হয় আমার চাওয়া সঠিক হয়, সম্পূর্ণ হয়, পাঠকের পক্ষেও হয়তো সুবিধে হয়। আর দু একটি লেখা পড়ি, একটি দুটি। মনোটোনাস কেন লাগছে দেখি। কবিতার নাম মনোটোনাস। ক্যানভাস থেকে উঠে আসা অনুমান অস্থির করে মেঘরাঙা জানলা। এমন তো হতেই পারে আঘাত রেখে যাবে আগুন রাঙা খিদে। প্রতি বিকেলের খাতা খুলে খুলে পড়ে নেওয়া আমার অসুখ। এক একটা পরিণতি না পাওয়া অনুশীলন ব্যর্থতা সাজিয়ে রাখে কবিতার পাতায়। যেভাবে অসুর নিধন সংকেত দিয়ে যায় হোম মেকার গৃহিণীকে। নিবিড় সংলাপে রাতভর ভিজে ওঠে জল। এইভাবে প্রতিটা বৃষ্টি কণ্ঠে গান হয়ে বাজে গীত ও বিতান। অনন্ত বৃষ্টির মনোটোনাস রূপ চিনে রাখে ব্যক্তিগত ছায়াপথ। এখন এই যে কবিতাটি আমি পড়লাম, এইখানে আমি কিন্তু কোনো জায়গায় মনোটোনাস জাতীয় অনুভূতি পাইনি, শেষকালে যদি মনোটোনাস শব্দটি না দেওয়া হতো। কারণ এখানে কোথাও একঘেয়েমি নেই, কোথাও ক্লান্তি নেই, পুরোটাই একটা ক্যানভাসে আঁকা ছবির কথা বলা আছে। যাই হোক, কবিতাটির নাম মনোটোনাস। বপন। ধিক ধিক করে জ্বলে ওঠে হিমেল রাত, ক্ষীণ জ্যোৎস্না এক রাতচরা পাখি। আল বরাবর শুয়ে থাকে খিদে চোখ। সময় জন্মান্ধ করে তোলে, সময় জন্মান্ধ করে তুললে আটপৌরে জীবন জোরে চই চই আনচান। সময় জন্মান্ধ করে তুললে আটপৌরে জীবন জুড়ে চই চই আনচান। হে পুরুষ, এই বেলা কি রুইবে গচ্ছিত বীজ ধান। স্পর্শের আকুতিতে নিভে আসে আগুন, মুঠো ভরা আকাশ ঘাসের শরীর ছুলে জাগে দিন। এই তো স্পষ্ট হচ্ছে চিত্রকল্প। দুই ফোঁটা চোখ জেগে থাকে হেমন্তের শিশির হয়ে। এইভাবে চিত্রকল্প ক্রমশ স্পষ্ট হয়ে উঠুক। কাকলির পরবর্তী কবিতার বইয়ের কবিতা আরও বেশি ইতিবাচক হোক, আরও বেশি ইঙ্গিতময় হোক, আরও বেশি কাব্যগুণে ভরে উঠুক, আরও বেশি পরিণত হোক, এই শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি এবং বইটি প্রাপ্তি স্বীকার করছি। লিখি শব্দ লিখি ছায়াপথ, কবিতার বইটি লিখি শব্দ লিখি ছায়াপথ, কবি কাকলি মান্না। এই বই থেকে কবিতা পাঠ আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।